চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানের সময় বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সেনা হেফাজতে বিএনপি নেতার এ মৃত্যুর ঘটনা তদন্তে এরই মধ্যে কমিটি গঠনের কথা জানিয়েছে সেনা সদর। আইএসপিআর দুঃখ প্রকাশ করে জানায়, এ ঘটনায় এরই মধ্যে ক্যাম্প কমান্ডার সহ অভিযানে অংশ নেওয়া সেনা সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। এদিকে অভিযানের কারণে তার মৃত্যু হয়েছে অভিযোগ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এ ঘটনার ন্যায় বিচার দাবি করেছে বিএনপি। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। চুয়াডাঙ্গার জীবননগরে সেনা হেফাজতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুকে কেন্দ্র করে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সোমবার রাত থেকেই দফায় দফায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে ও সড়কে গাছ ফেলে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। এ সময় তারা ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। এদিকে বিকেলে শামসুজ্জামান ডাবলুর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে, তবে এখনো জানা যায়নি তার মৃত্যুর প্রকৃত কারণ। এদিকে বিএনপি নেতার মৃত্যুর ঘটনার ব্যাখ্যা দিয়েছে সেনা সদর। এক বিবৃতিতে আইএসপিআর জানায়, 12 জানুয়ারি রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধারের অভিযান চালানোর সময় শামসুজ্জামান ডাবলুকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী একটি ওষুধের দোকানে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও 4 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, অভিযান শেষে আটক নেতা ডাবলু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক উল্লেখ করে সেনা সদর জানায়, অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্যদের সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে সেনা আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার 3টা মাসুম বাচ্চাকে পিটাহারা করা হয়েছে। আমি তাদের সঠিক বিচার চাই। এদিকে অস্ত্র উদ্ধারের নামে নিরাপত্তা বাহিনীর নির্যাতনে শামসুজ্জামান ডাবলুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ঘটনার তীব্র নিন্দা ও শোক জানিয়ে সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা এবং ন্যায় বিচারের দাবি জানান তিনি। এই 17 বছর কি বাংলাদেশে প্রশাসন ছিল না? বুধবার সকাল 11টায় স্থানীয় পৌর ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে শামসুজ্জামান ডাবলুর মরদেহ দাফন করা হবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জাতীয় পার্টি সহ 14 দলীয় জোটের শরিকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ বন্ধের দাবিতে স্মারকলিপি দিয়েছে জুলাই ঐক্য। দুপুরে মার্চ করে নির্বাচন কমিশনে যান তারা, তবে ইসলামিক ফাউন্ডেশনের সামনে তাদের আটকে দেয় পুলিশ। জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেন, মব করে তাদের নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে কেউ কেউ। এদিকে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তে সংক্ষুব্ধদের আপিল শুনানির চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও 53 জন। আপিল নামঞ্জুর করা হয়েছে 17 জনের। মিজান শাহজাহানের রিপোর্ট। জাতীয় পার্টি সহ ফেসিবাদের দোসরদের নির্বাচনে অংশগ্রহণ বন্ধের দাবিতে মার্চ ফর ইলেকশন কমিশন কর্মসূচি পালন করে জুলাই ঐক্য। আগারগাঁও মেট্রো রেল স্টেশন থেকে নির্বাচন কমিশনের দিকে যান তারা। ইসলামিক ফাউন্ডেশনের সামনে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। এ সময় ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে তারা। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে আন্দোলনকারীরা। জনতার চোখের ভাষা বুঝতে ব্যর্থ হন, তাহলে আগের নির্বাচন কমিশনার নুরুল হুদার সাথে যে আচরণ হয়েছে, ঠিক একই আচরণ, ঠিক একই পরিণতি আপনার বরণ করতে সময় লাগবে না। সমাবেশ শেষে 5 সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে স্মারকলিপি দেন। অতিরিক্ত সচিব আলী আজমের কাছে স্মারকলিপি জমা দিয়ে নির্বাচন কমিশন থেকে চলে যান আন্দোলনকারীরা। এই সারা দেশের প্রশাসনটা নির্বাচন কমিশনের আন্ডারে চলে গিয়েছে। নিবন্ধিত দল হিসাবে তফসিল ঘোষণার পর এই পর্যায়ে এসে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। রাষ্ট্র সরকার নির্বাচন কমিশনকে দেখাতে হবে যে যেসব দল নির্বাচনে অংশগ্রহণ করছে তারা এবং তাদের প্রার্থীদের এবং তাদের জানমাল এবং সম্পদের সুরক্ষা দিতে এই রাষ্ট্র সক্ষম। যদি এই রাষ্ট্র এই সক্ষম না হয়, অক্ষম রাষ্ট্র সুষ্ঠু ভোট করতে পারবে না।
এদিকে মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সভাপতিত্বে চতুর্থ দিনের আপিল শুনানি চলে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তালিকায় থাকা 70টি আপিল নিষ্পত্তি করে কমিশন। প্রার্থিতা বাতিল হওয়াদের পাশাপাশি রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বৈধ প্রার্থীদের বিরুদ্ধে করা সংক্ষুব্ধ ব্যক্তিদের আপিলও নিষ্পত্তি করে কমিশন। আমার মনোনয়নপত্র রিটার্নিং অফিসার বৈধ ঘোষণা করেছেন, আমার এই বৈধতার বিপক্ষে ওনারা আপিল করেছেন, এখন তাদের আপিলটা বাতিল হয়েছে। আমার প্রার্থীটা বৈধ ছিল, বৈধ আছে। ফুল যে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার তারা নির্বাচন করতে পারবেন না, এর বাইরে যারা আছেন তারা সবাই নির্বাচন অংশ করতে পারবেন। 12 ফেব্রুয়ারি হতে যাওয়া নির্বাচনের আপিল শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে 20 জানুয়ারি পর্যন্ত। 21 জানুয়ারি প্রতীক বরাদ্দের পর 22 জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। পোস্টাল ব্যালটে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপির ধানের শীষ প্রতীক যথাযথ জায়গায় রাখা হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে দলের 5 সদস্যের প্রতিনিধি দলের বৈঠকে এ অভিযোগ করেন তিনি। বলেন, পোস্টাল ব্যালটে অনেক পরে এবং কাগজের ভাঁজের মধ্যে দেয়া হয়েছে ধানের শীষ প্রতীক। এই ব্যালট সংশোধনেরও আহ্বান জানান তিনি। এ সময় দ্বৈত নাগরিক ইস্যুতে প্রার্থীদের যাচাই বাছাইয়ের প্রক্রিয়া আরও সহজ করতে ইসির প্রতি আহ্বান জানান নজরুল ইসলাম খান। অনেক দল নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও ইসিকে জানায় বিএনপি। একই সাথে নির্বাচন থেকে কোনো দল যাতে সরে না যায় এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছে দলটি। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটোস সৌজন্য সাক্ষাৎ করেছেন। সকালে রাজধানী বসুন্ধরাস্থ আমিরের জামায়াতের কার্যালয়ে এ সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তার সঙ্গে ছিলেন দূতাবাসের পলিটিক্যাল ও প্রেস অফিসার শার্লিনা নুজহাত কবির। বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে জার্মানির সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করে জামাত। একই সঙ্গে দেশের নারী সমাজের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে জার্মানির অব্যাহত সমর্থনের প্রত্যাশা জানানো হয়। বৈঠকে বাংলাদেশের টেকসই গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা সহ উভয় পক্ষ ভবিষ্যতে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও বেগবান হবে বলে আশাবাদ জানান। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে 1 কোটি বেকারের কর্মসংস্থান সৃষ্টি, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় নির্বাচন ও নাগরিক প্রত্যাশা নিয়ে সংলাপে তিনি একথা বলেন। আমির খসরু বলেন, গণতন্ত্রে ভিন্ন মত আদর্শ থাকবেই, তবে জনগণের প্রত্যাশা দেশের স্বার্থে মতপার্থক্য ভুলে রাজনৈতিক দলগুলো যার যার অবস্থান থেকে কাজ করবে। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য ছাড়াও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিরা সংলাপে অংশ নেন। আমার মনে হয় বাংলাদেশের মানুষের মনোযোগ যে পরিবর্তনটা আসছে, দিস ইজ রিফ্লেক্টেড। এটাকে যারা ধারণ করতে পারবেন এই পরিবর্তনটাকে, আই ডোন্ট থিংক দে হ্যাভ এ পলিটিক্যাল ফিউচার ইন বাংলাদেশ। সব দল মিলে বাংলাদেশের সংস্কার করে বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে। আই এম সরি, আই ডু নট বিলিভ। সব দলের একসাথে হওয়ার কোনো সুযোগ নেই। প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন আছে, চিন্তা আছে, ভাবনা আছে, রূপরেখা আছে। ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর একটি হোটেলে দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা বিষয়ক সম্মেলনে তিনি বলেন, 12 ফেব্রুয়ারি জাতির জন্য গুরুত্বপূর্ণ একটি দিন। এ সময় পড়ালেখা করে কেবল চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে তরুণদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, জাতির ভাগ্য পরিবর্তনে তরুণদের স্বপ্নবাজ হতে হবে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা বিষয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনটির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা বলেন, পড়ালেখার উদ্দেশ্য কেবল চাকরি খোঁজাই নয়, বরং উদ্যোক্তা ও স্বপ্নবাজ হিসেবে নিজেদের গড়ে তোলা। Human beings are not born as slaves. Each human being is a free person.
Job comes from the tradition of slavery. You slave for somebody. You don't like the job, but you do it because they pay you. অনুষ্ঠানে বাংলাদেশের আগামী নির্বাচন ও গণভোটের গুরুত্ব তুলে ধরেন প্রধান উপদেষ্টা। Now is election time. Election is coming up 12th of February. The uprising tore apart everything. They created their own charter, July Charter. So there will be referendum to adopt what the future constitution of Bangladesh should be like. এ সময় তরুণদের রাজনৈতিক দল রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অনেকে নির্বাচনে জয়ের প্রত্যাশা করছেন। They have formed their own political party. I'm sure some of them will get elected. 3 দিন ব্যাপী দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলনে বক্তব্য রাখেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার। সম্মেলনে যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ বিশ্বের বিভিন্ন দেশ এবং বিশ্বব্যাংকের প্রতিনিধি সহ আন্তর্জাতিক প্রতিনিধিরা অংশ নেন। ইয়াসিন রানা, ATN বাংলা, ঢাকা। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়বে কিনা তা নিয়ে ধোঁয়াশায় রাখছে অন্তর্বর্তী সরকার। পে কমিশন সুপারিশ প্রতিবেদন দেওয়ার পর নতুন পে স্কেলের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি আরও বলেন, LPG গ্যাস সংকট দূর করা সহ জ্বালানি সরবরাহ নিশ্চিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে সরকার। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন কত শতাংশ বাড়ছে তা নিয়ে বিভিন্ন পরিসংখ্যান ছড়াচ্ছে সংবাদ মাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে আশার আলো দেখছেন 14.5 লাখ চাকরিজীবী। নতুন পে স্কেল নিয়ে গত জুলাই থেকে কাজ করছে পে কমিশন। জানা গেছে আগামী 21 জানুয়ারি তারা বেতন কাঠামো চূড়ান্ত করে সুপারিশ জমা দিতে পারে। তারপর সরকার বেতন বাড়াবে কিনা তা পরিষ্কার করছেন না অর্থ উপদেষ্টা। পে স্কেলটা পে কমিশনটাতে কাজ করছে, তারা একেবারেই একদম থামে নাই, তারা নিরবিচ্ছিন্নভাবে কাজ করছেন। তারা বলছেন, আমাদের সাথে যোগাযোগ করেছেন, কি করছেন না করছেন সেটা আমাদের ব্যাপার না। কমিশনের রিপোর্টটা আমি আশা করছি যে যদি পে কমিশনের বিষয়ে কালকে পরশু কথা হবে, গভর্নর তার বাংলাদেশ ব্যাংক সম্বন্ধে বলতে পারে, কিন্তু পে স্কেলে তো তার পে সম্পূর্ণ সরকারের। আপনারা ডেটটা যখন জানবেন যে কবে রিপোর্ট হবে, তখনই কিন্তু জানবেন না কিভাবে কি হবে না হবে। তো রিপোর্ট পেলেই তো বলছে, এখন ইমপ্লিমেন্টেশনের ব্যাপার হলো অন্য জিনিস। একটা সাবস্টেটিভ কাজ হচ্ছে। ভেনেজুয়েলা ও ইরানে অস্থিরতায় বাংলাদেশে জ্বালানি তেলের সংকট হবে কিনা এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, সরকার সতর্ক রয়েছে। LPG গ্যাস সিলিন্ডার সহ সব ধরনের জ্বালানি মজুদে উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি। ভেনেজুয়েলা ইন্ডিপেন্ডেন্ট অফ ভেনেজুয়েলা একটা হঠাৎ করে একটা ওয়ান অফ একটা জিনিস আসছে, আমেরিকা কীভাবে ডিল করে, অন্যরা আবার রেট। তবে আমরা জ্বালানির ব্যাপারে একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করা হয়েছে। কয়েকদিন আগে একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে, আমিও ছিলাম সেখানে, কারণ জ্বালানিটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। সম্প্রতি নেপাল ও ইরান সরকার জানিয়েছে তারা বাংলাদেশের মতো হতে চায় না। তাহলে এদেশের অবস্থা কি এতই খারাপ? এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সাফল্য অনেকের চোখে পড়ছে না। ওরা কি কনটেক্সটে বলছে আমি জানি না। বাংলাদেশ ওদের বরং বাংলাদেশের দিকে তাকিয়ে আছে, যেমন SDGI আমরা গ্র্যাজুয়েশন করবো, সবাই বলছে যে আমার ইউএন বলছে তোমার বাংলাদেশে ডাকে, তোমরা যে হ্যাঁ বলো, অন্য এই দেশগুলি সব হ্যাঁ বলবে। আর কে কি বলেছে না বলেছে সেটা আমাদের। বাংলাদেশ ইজ ডুইং কোয়াইট গুড। হয়তো মাঝে মাঝে স্ট্র্যাক থাকবে পলিটিক্যালি, সে ডাইমেনশন। আপনারা দেখছেন না যে কোনো কিছু হয়েছে, দেখতে চাচ্ছেন না, বা যারা দেখে তা আবার সাহস করে বলতে পারছেন না। সরকারি উদ্যোগে 60,000 চালককে প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠানো হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। মেইনলি বাইরে যাওয়ার জন্য। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।